পরি, এই কথাটা মনে হতে সবার চোখে সুন্দরী এক রমণী ছবি ভেসে ওঠে, তাই না? হ্যাঁ, আপনাদের মতো আমারও এরকম মনে হতো। কিন্তু পরিও যে কতটা ভয়ঙ্কর হয় সেটা জানতে পেরেছি আমার বাবার মুখ থেকে। আমার বাবা বলতো, আমার গ্রামের কবরস্থানের পাশের গাছটার একটা পরী থাকে। এটা যেমন তেমন পরী না, অভিশপ্ত পরী। পরীটা নাকি অনেক ভয়ঙ্কর। গ্রামে যে এই পরীটাকে দেখছে সেই ভয়ে কেউ বা অসুস্থ হয়ে মারা গেছে। আমি যখন প্রথম বাবার মুখ থেকে পরীর ঘটনা শুনি, তখন বাবাকে জিজ্ঞেস করি, বাবা, ওই পরী কবরস্থানের ওখানে আসলো কিভাবে? না মানে ওর ওখানে থাকার পিছনে কোনো রহস্য আছে কি? আমার কথা জবাবে বাবা বললেন, হ্যাঁ আছে। আমি আবার বাবার মুখ থেকে শুনেছি, অনেক আগে সেই কবরস্থানের ওখানে একটা পুকুর ছিল। সেই অভিশপ্ত পরী সেই পুকুরে বসবাস করতেন। একদিন সেই পুকুরের মানুষ গ্রামের সবাইকে ডাকে আর বলে, আমাদের গ্রামে তো কোনো কবরস্থান নেই, আমি আমার পুকুরটা ভরাট করে একটা কবরস্থান তৈরি করতে চাই, যদি আমাকে সবাই সাহায্য করেন। ওনার কথায় গ্রামের সবাই রাজি হয়। সবাই পরের দিন সেই পুকুরটা ভরাট করার কাজ শুরু করে। পুকুর ভরাট করছে, সেজন্য ওই অভিশপ্ত পরী পুকুরের মালিক সহ আরো অনেককে ঘুমের মাঝে স্বপ্নে এসে সাবধান করে ওরা যেন পুকুরটা ভরাট না করে, কিন্তু পরীর কোনো কথা না শুনে পুকুরটা ভরাট করা হয় আর সেখানে কবরস্থান করে দেয়া হয়। কবরস্থান হবার পরও কিন্তু পরী সেখান থেকে চলে যায়নি। পরী সেখানে একটা গাছে থেকে যায় আর মানুষদের ভয় দেখাতে থাকে। এখন পরীর বিষয়ে আর তেমন কিছু না বলি, কারণ আমি আজ অনেকদিন পর শহর থেকে বাড়িতে ফিরছি। আবার ফিরতে ফিরতে রাত হয়ে যাবে। গ্রামের দুঃখ একটাই, রাত হয়ে অটো বা রিক্সা কিছুই পাওয়া যাবে না, তখন হেঁটে যেতে হবে পুরো গ্রাম। মনের মধ্যে সাহস নিয়ে বাড়িতে ফিরছি। আমি মা বাবার একমাত্র ছেলে, বাবাকে কল খুঁজছিলাম মনে যেন একটু এগিয়ে আসে, কিন্তু বাবা একটু অসুস্থ হওয়ায় আমি ওনাকে এগিয়ে আসতে মানা করি। যাই হোক, আমার মনে যা সন্ধ্যা ছিল সেটাই হলো। আমি বাস থেকে নামলাম রাত 10টার দিকে। রাত 10টায় যে কোনো রিক্সা বা অটো পাওয়া যাবে না এটা ভালো করে জানতাম, তবুও একটু অপেক্ষা করলাম, কিন্তু কোনো কিছুই পেলাম না। ঘড়িতে তখন 10টা 30 মিনিট। ফোনের লাইটটা জ্বালিয়ে হাঁটতে লাগলাম বাড়ির দিকে। বাড়িতে পৌঁছাতে 15 থেকে 20 মিনিট লাগবে। আমি হেঁটে চলেছি। গ্রামের শান্ত পরিবেশ, চারিদিকে নীরবতা, পাশের ফসলি জমি থেকে ভেসে আসছে ঝিঁঝি পোখার ডাক। এরকম পরিবেশে হাঁটতে অনেক ভালো লাগছে। সমস্যা উভয় একটাই, ওই কবরস্থান। আমাকে বাড়িতে যেতে হলে ওই কবরস্থান পেরিয়ে যেতে হবে। কবরস্থান কোনো সমস্যা না, সমস্যা হলো ওই অভিশপ্ত পরী। বাবার মুখে পরীর ঘটনা শুনেছি, কিন্তু কখনো নিজের চোখে দেখিনি এসব। এর আগে ওইভাবে কখনো রাতের বেলা এভাবে হাঁটা হয়নি। মনের মধ্যে ভয় নিয়ে এগিয়ে যেতে লাগলাম। বেশ কিছুক্ষণ হাঁটার পর আমি চলে আসলাম আমার ভাবনার সেই ভয়ঙ্কর জায়গায়। আমি কবরস্থানের কাছে আসায় দোয়া কালাম পড়তে পড়তে হাঁটতে লাগলাম। আমি যখন সেই কবরস্থান অতিক্রম করব, তখনই হঠাৎ শুনতে পেলাম একটা বাচ্চার কান্না। বাচ্চার কান্না শুনে ভয়ের সাথে আমি বেশ অবাক হলাম আর মনে মনে বলে উঠলাম, আরে এত রাতে কবরস্থানে কান্নার আওয়াজ আসে কোথা থেকে? বিষয়টা স্বাভাবিক না ভেবে সামনের দিকে এগোতে যাব, তখনই কান্নার আওয়াজটা বেড়ে গেল। কান্নার আওয়াজ বেড়ে যাওয়ায় আমি সাহস করে পিছন দিকে ঘুরে তাকাই, আর যেদিক দিয়ে কান্নার আওয়াজ আসছে সেদিকে লাইটটা ধরে কাঁপা কাঁপা কণ্ঠে বলি, কে কে ওখানে? কেউ কি আছেন ওখানে? আমি কথাটা বলায় সেই কান্নার আওয়াজটা থেমে গেল। কান্নার আওয়াজ তো থামায় আমি আবারও সামনের দিকে হাঁটতে যাব, তখনই আবারও ভেসে আসলো সেই আওয়াজ, কিন্তু এবার কান্না না, হাসির আওয়াজ। মনে হচ্ছে একটা বাচ্চা খিলখিল করে হাসছে, কখনো কান্না কখনো বা হাসির আওয়াজ। শুনে আমি বুঝতে পারি আমার সাথে খারাপ কিছু করতে পারে। যা হবার হবে, আমি আর এখানে থাকবো না, আমি সোজা চলে যাবো বাড়িতে। এই ভেবে যেই না আমি আমার বাড়ি থেকে ঘুরেছি, তখনই চিৎকার দিয়ে দুপা পিছিয়ে আসি, কারণ আমি দেখতে পারি আমার সামনে খুব সুন্দরী একটা মেয়ে দাঁড়িয়ে আছে। সামনের দিকে হঠাৎ করে মুখোমুখি থেকে চিৎকার করছিলাম। আমি দুপা পিছিয়ে এসে বলি, কে আপনি? এখানে এখানে কি করেন এত রাতে? আমার কথা সুন্দরী মেয়েটি বলেন, এটা তো আমার থাকার জায়গা। আমার থাকার জায়গায় আমি থাকবো না বুঝি? মানে কি বলেন? আপনার থাকার জায়গা মানে? এখানে আশপাশে তো কোনো বাড়ি ঘর দেখছি না, কোথায় থাকেন আপনি? আমার কথায় উনি বললেন, কেন এখানেই থাকি? মানে এখানে কিভাবে থাকা সম্ভব? কে আপনি বলুন তো? আমার কথায় মেয়েটা যা বললেন সেটা শুনে আমি চোখ বড় বড় করে ওনার দিকে তাকিয়ে রইলাম। মেয়েটা আমাকে বলল, আসলে সত্যি বলতে পারি, আমি কোনো মানুষ না,
আমি একটা পরী, আর আমি এখানে থাকি। কি? আপনি সেই পরী? হ্যাঁ, আপনি তো অভিশপ্ত পরী। আমাকে ছেড়ে দিন, আমাকে কিছু করবেন না। দেখুন, আমি আপনার কোনো ক্ষতি তো করিনি, তাই না? আমি শহর থেকে বাড়িতে ফিরছিলাম, দয়া করুন। আমার কথায় মেয়েটার সামনের দিকে হাতটা বাড়িয়ে দিয়ে শান্ত গলায় বললেন, আপনি ভয় পাবেন না, আমি আপনার কোনো ক্ষতি করব না। আর আমি অভিশপ্ত পরী নই। পরীর কথায় আমি ভয়ে ভয়ে বললাম, সত্যি? সত্যি আপনি অভিশপ্ত পরী নন? আরে না, আমি সে পরী না। চলুন হাঁটতে হাঁটতে কথা বলি, আমি আপনাকে এগিয়ে দেই। পরীর এমন শান্ত কথায় আমি ব্যাগটা কাঁধে নিয়ে বাড়ি থেকে যেতে থাকি। এদিকে পরী আমার সাথে সাথে হাঁটতে থাকে। পরী আমার সাথে আসায় আমি একটু সাহস ফিরে পাই। আমি সাহস করে পরীকে বলি, আপনাকে একটা কথা বলি, আমি বাবার কাছ থেকে শুনেছি এই কবরস্থানে যে থাকে সে নাকি অনেক ভয়ঙ্কর। গ্রামের অনেকেই নাকি ওখানে থাকা পরীকে দেখে ভয় পেয়েছে, কেউ বা ভয়ে অসুস্থ হয়ে মারা গেছে। আপনি আবার সেই পরিণাম তো। তা আমার কথায় পরীটা আমার দিকে তাকিয়ে বলল, আমাকে থেকে কি সে পরী বলে মনে হয়? আমি যদি খারাপই হতাম তাহলে কি তোমার সাথে এভাবে কথা বলতাম, তোমার ক্ষতি না করে? পরীর কথায় আমি বললাম, সেটা ঠিক বলছেন, আপনাকে দেখে তো ওরকম মনে হচ্ছে না। আমার কথায় পরী বলে, ঠিক আছে, তোমার বাড়ি চলে আসছে, তুমি এখন বাড়িতে যাও, তোমার সাথে অন্য কোনো দিন অন্য কোনো সময় দেখাও কথা হবে। আমি চলে যাচ্ছি, যাবার আগে একটা কথা বলে যাচ্ছি, আমার কথা তুমি নিয়ে অন্য কাউকে বলো না, কেমন? এ বলে বাতাসে মেলে গেলেন পরী। ও চলে যাওয়ায় আমি চলে গেলাম বাড়িতে। বাড়িতে যাবার পর মা বাবাকে ডাক দিতেই ওরা বেরিয়ে আসলো। মা এসে বলল, বাবা নিষাদ, তুই আসছিস? কত চিন্তা হচ্ছিল তোর জন্য, তোর আসতে কোনো সমস্যা হয়নি তো? কোনো ভয় টয় পাসনি তো বাবা? মায়ের কথায় জবাবে আমি বললাম, না মা, ভয় পাইনি, তুমি কোনো চিন্তা করো না তো। আমার কথায় মা বললেন, চিন্তা করি কি আর সাথে, ওই কবরস্থানের আশপাশে জায়গাটা ভালো না, তুই ওদিক দিয়ে আসছিস। দাঁড়া বাবা, আমি কাপড় চোপড় দেই, গোসল করে ঘরে ঢুকবি, তার আগে ঘরে ঢুকিস না। মায়ের কথায় আমি কথা বাড়ালাম না, আমি গোসল করে ঘরে ঢুকলাম। ঘরে যাওয়ার পর মা খাবার দিলেন। মা খাবার দেয়ায় আমি খেয়ে ঘুমিয়ে পড়লাম। সে রাতে আর কোনো সমস্যা হয়নি, আমি আর ওই পরীকে দেখিনি। পরের দিন সকালে আবার ঘুম ভেঙে যায় বন্ধু সাজিদের ডাকে। সাজিদ ডাকছে, এই নিশাদ, এই উঠ। ও ডাকি ঘুম ভেঙে যেতেই ওকে বললাম, কে রে সাজিদ, কেমন আছিস? আমি ভালো আছি, তুই কেমন আছিস? আলহামদুলিল্লাহ ভালো আছি। দাঁড়িয়ে আছিস কেন, বস। আমার কথায় সাজিদ বসে আমাকে বললেন, সরি রে, কাল তুই আসছিস, আমি তোকে গিয়ে আনতে যেতে পারিনি। তোকে তো বলছিলাম, খালার বাড়িতে গিয়েছিলাম কালকে, আমারও বাড়িতে ফিরতে অনেক রাত হয়ে গিয়েছিল, নইলে তোকে এগিয়ে নিতে ঠিকই যেত। আর কোনো সমস্যা নেই, আবার বাড়িতে আসতে কোনো সমস্যা হয়নি। সাজিদ তুই একটু বস, আমি ফ্রেশ হয়ে আসছি। কথাটা বলে আমি ফ্রেশ হতে গেলাম। ফ্রেশ হয়ে ঘরে এসে দেখলাম মা নাস্তা দিয়ে গেছে। মা নাস্তা দেয়, আমি সাজিদ নাস্তা শেষ করে বাইরে গেলাম। বাইরে যাবার পর সাজিদ বলল, তা নিশাদ, তোর কি খবর বল? ঢাকা থেকে চলে আসলি আর তো টাকা যাবে না, ভালো হলো, এখন আগের মতো তুই বন্ধু আড্ডা দেব। ওর কথায় আমি বললাম, কি করব বল, মা বাবা আমাকে ছাড়া থাকতে পারে না। মা বাবার কথা চিন্তা করে গ্রামে চলে আসলাম। এখন গ্রামে কিছু একটা করতে হবে। আমার কথা বাদ দে, তোর কি খবর সেটা বল। আমার কথায় সাজিদ বলল, আমার আর কি খবর, তুই জানিস বর্তমানে ইউটিউব চ্যানেল চালাচ্ছি, হরর গল্প নিয়ে কাজ করছি। আবার ইউটিউব চ্যানেল কালো রাত 24, ওখানে জিনপরির গল্প প্রচার করছি। কিন্তু এখন প্ল্যান করছি নতুন কিছু নিয়ে আসবো। নতুন কিছু? কি করতে চাস খুলে বলতো। আবার কথায় সাজিদ বললেন, আমি ভয়ঙ্কর কিছু প্লেস বা দৃশ্য মানুষদের ভিডিও করে দেখাতে চাই, আর সেই জন্য তোর সাথে কথা বলতে আসলাম। কি বলিস, এখন দৃশ্য বা জায়গা কোথায় পাবি শুনি? আরে আছে আছে, অনেক আছে। আমার প্রথম দৃশ্য বা ভিডিও হবে আমাদের গ্রামের ওই কবরস্থানের অভিশপ্ত পরীকে নিয়ে। কি সাজিদ, তুই কি বলছিস, পাগল বলি নাকি? না না, এটা হবে না, ওই পরী অনেক ভয়ঙ্কর, শুনিসনি? আমার কথায় সাজিদ বললেন, শুনেছি, শুনেছি বলেই বলছি। আমি যখন ওই পরীর ভিডিও আমার চ্যানেলে একবার দিতে পারি তাহলে ভাইরাল। ওর কথায় আমি বললাম, সাজিদ, ভাইরাল হবার নেশার পাগল হয়ে গেছিস তুই, দেখ এসব চিন্তা মাথা রেখে ঝেড়ে ফেল, যা বাড়িতে যা। সাজিদ ঠিক বাড়িতেই গেলাম। তাহলে রাতে দেখা হচ্ছে, আমি রাতে এসে তোকে ডেকে নিব, কোথাও যাবে না। আবার সাজিদ, বাদ দে না এসব। সাজিদ বলল, আজকে রাতে ভিডিও বানাই, তারপর বাদ দিল, রাতে রেডি থাকিস। কথাটা বলে আমার কোনো কথা না শুনে সাজিদ বাড়িতে গেল। ও আসলে কি করতে চাচ্ছে কিছুই বুঝতে পারছে না। ও চলে যাবার পর সেই দিনটা শুয়ে বসে পার করলাম।
সেদিন রাতে কথা মতো সাজিদ আমার বাড়িতে এসে আমাকে ডাকতে লাগলো। ওটাকে আমি ঘরে চুপ করে শুয়ে থেকে মাকে বললাম, মা সাজিদকে বলো আমি বাড়িতে নেই। আমার কথায় মা কিছু বুঝতে না পেরে চুপ করে রইল। এদিকে সাজিদ আমাকে ডাকতে ডাকতে ঘরে এসে বলল, কি রে কখন থেকে ডাকছি, চুপ করে আছিস কেন? ওর কথায় মা বলল, আচ্ছা সাজিদ কোথায় যেতে ডাকছো ওকে? মায়ের কথায় সাজিদ বলল, একটা দাওয়াত খেতে যাব, কিন্তু ও যেতেই চাচ্ছে না। ওর কথায় মা বলল, নেশা আদ্রা ও কখন থেকে ডাকছে? মায়ের কথায় আমি বললাম, আরে মা ও দাওয়াত খেতে না, অন্য। আমার কথা শেষ না হতে সাজিদ বলল, তুই চুপ করবি, নে রেডি হয়ে নে। বুঝছি, ও ছাড়বে না, যাই আজকে যা হবার হবে। কথাটা বলেই রেডি হয়ে ওর সাথে হাঁটতে রাখলাম। হাঁটতে হাঁটতে সাজিদকে বললাম, কি করতে হবে বল? আমার কথায় বলল, আমরা দুজনে কবরস্থান থেকে একটু দূরে গাছের আড়ালে লুকিয়ে লুকিয়ে ক্যামেরা খুঁজতে হবে। আমি শুনেছি ওই অভিশপ্ত পরি ওর রূপ নিয়ে এখানে আশপাশে ঘুরে বেড়ায়। ওর কথায় আমি বললাম, এতে লাভ কি হবে? জেন পরের আর কি ক্যামেরায় ধরা পড়ে? আরে সেটা গেলেই দেখতে পাবো, চল ওখানে গিয়ে দেখি কি অবস্থা। ওর কথায় আমি আর কথা বাড়ালাম না, দুজনে চলে গেলাম কবরস্থানের পাশে। গ্রামের সবাই এই জায়গাটাকে ভয় এড়িয়ে চলে, ভয় কেউ এখানে আসতে চায় না। আর আমরা ইচ্ছে করে আসছি এখানে। এখানে তো গত রাতে দেখা শিবপুরি থাকে। আমি যে শিবপুরির সাথে কথা বলেছি সাজিদ তো জানে না। যেখানে যাবার পর আমি মনে মনে সেই পরীকেই খুঁজতে থাকি। এদিকে সাজিদ ক্যামেরাটা সেট করে বলল, এখন চুপ করে বসে থাক। ওর কথায় চুপ করে বসে নিলাম। এভাবে প্রায় 1 ঘন্টা বসে থাকার পর আমি বললাম, কি রে আর কতক্ষণ বসে থাকবো? কোথায়, এখানে তো কেউ নেই। আমার কথায় সাজিদ বলল, তাই তো দেখছি, বুঝছি এভাবে কাজ হবে না। শোন ফোনটা নে, আমরা এখন দুজন দুই দিকে বের হব। কবরস্থানের চারিদিক ভিডিও করে পরে সবাইকে বলবো এটা একটা ভয়ঙ্কর প্লেস। ওর কথায় আমি বললাম, ঠিক আছে দে, যা করার তাড়াতাড়ি কর, রাত অনেক হয়ে গেছে। কথাটা বলে আমি একদিকে বের হলাম, ও একদিকে। সাজিদের পাতলামির জন্য এসব করতে হচ্ছে। অনেক ভয় লাগছিল তখন। আমি ভয়ে ভয়ে ভিডিও করছি, এমন সময় সাজিদ একটা চিৎকার দিল। ওর চিৎকারে আমি দৌড়ে ওর দিকে গিয়ে দেখলাম সাজিদ জ্ঞান হারিয়ে পড়ে আছে বাড়িতে। সাজিদ পড়ে আছে দেখে আমি অনেক ভয় পেয়ে যাই, আর সাজিদকে বলি, সাজিদ সাজিদ কি হয়েছে তোর? এমন সময় পেছন থেকে একটা আওয়াজ আসলো, ভয় পেও না, ওর কিছু হবে না। আওয়াজটা শুনে পেছনে তাকে দেখি ওরই দাঁড়িয়ে আছে। ওকে দেখে আমি দাঁড়িয়ে বললাম, আপনি আপনি আমার বন্ধু সাজিদ, কি হয়েছে ওর? আমার কথায় পরি বলল, ও আমাকে দেখে ভয় পেয়েছে, তুমি ভয় পেও না, ও জ্ঞান হারিয়েছে, একটু পর জ্ঞান ফিরে আসবে। পরির কথায় আমি বললাম, আসলে ও বুঝতে না পেরে এখানে ভিডিও করতে আসছে, ওকে মাফ করে দিন। আমার কথায় পরি বলল, আমি বুঝতে পারছি ও প্রথমবার এই ভুল করছে বলে শুধু ভয় দেখিয়েছি, পরের বার যেন এমন ভুল না করে। আমি এখন চলে যাচ্ছি, তুমি আমার কথা ওকে বলো না। এখন ওকে জ্ঞান ফেরানোর চেষ্টা করো, তোর জ্ঞান ফিরবে। কথাটা বলে চলে গেলেন পরি। ওরে জ্বলে যাবার পর আমি সাজিদকে ডাকতে লাগলাম। এর ঠিক কিছুক্ষণ পর সাজিদের জ্ঞান ফিরল। ওর জ্ঞান ফিরতেই ও উঠে বাড়ির দিকে একটা দৌড় দিল। ও দৌড় দেয়, আমি পিছন থেকে ওকে ডাকতে লাগলাম, সাজিদ দাদা, আরে কি হলো? কথাটা বলে ওর পিছন পিছন দৌড়াতে লাগলাম। বেশ কিছুক্ষণ দৌড়ানোর পর সাজিদ থেমে গেল। ও থেমে যাওয়ায় আমি ওর কাছে গিয়ে হাঁপাতে হাঁপাতে বললাম, আরে কি হলো তোর? বলা নেই কেউ নাই, হঠাৎ করে দৌড় দিলি, কি হয়েছে বলবি তো? আমার কথায় সাজিদ বলল, ভাই ওই জায়গাটা খুব ভয়ঙ্কর। তুই একদিকে আর আমি অন্যদিকে যাওয়ার পর আমি ভিডিওটা করছিলাম। আমি ভিডিও করার সময় হঠাৎ আমার কাঁধে কেউ হাত রাখে পিছন থেকে। আমার কাঁধে হাত রাখায় আমি ভেবেছিলাম তুই মনে হয়। তুই ভেবে আমি পিছনে ঘুরে তাকাতেই একে ভয়ঙ্কর দৃশ্য দেখি। আমি দেখি খুব ভয়ঙ্কর একটা মহিলা, যার চুলগুলো সাদা, মুখটা খুব ভয়ঙ্কর, চোখ হাতে নাক এগুলো অন্যরকম। কি বলবো, এরকম একটা ভয়ঙ্কর অপয়ব দেখে আমি চিৎকার দিই আর জ্ঞান হারিয়ে ফেলি। আমি জ্ঞান হারানোর পর আর কিছু মনে নেই। তারপর তো তুই এসে আমার জ্ঞান ফেরালি। নিশাদ জল জল, বাড়িতে ফিরে যাই, এখানে থাকা মোটেও ভালো হবে না। সাজিদের কথায় বাড়ির দিকে হাঁটতে হাঁটতে বললাম, আমাকে না দাওয়াত খাওয়াবি? দাওয়াত খাবি বলে বাড়ি থেকে নিয়ে আসলি? ওই সেটা তো খাওয়ারই না। কতবার করে বললাম ওই কবরস্থানের পাশে যাস না, আমার কথাই শুনলি না। এখন কেমন লাগে? বলছিলাম না জায়গাটা ভয়ঙ্কর। আমার কথায় সাজিদ বলল, ঠিক বলছিস, আমার লাগবে না ভিডিও করা। জ্ঞান আমি জ্ঞানে আর কখনো জেনে শুনে এখানে আসবো না, জানে বেঁচে গেছি, আল্লাহর কাছে শুক্রিয়া। কথাটা বলে সাজিদ চলে গেল বাড়িতে। ও চলে যাওয়ায় আমিও আমার বাড়িতে চলে গেলাম।
বাড়িতে গিয়ে সে রাতে ঘুমিয়ে পড়লাম। আর কবরস্থানের ওখানে থাকা পরীটাকে 2 দিন দেখলাম, 2 দিন ওর সাথে কথা বললাম, কিন্তু আমি ওনার পরিচয় কিছুই তো জানি না। উনি তো খারাপও হতে পারে, বা অভিশপ্ত ওই ভয়ঙ্কর পরিও হতে পারে। এরপর যদি ওনার সাথে দেখা হয় তাহলে ওনার নাম পরিচয় জিজ্ঞেস করব। এই বলে সেদিনটা পার করলাম। সেদিন রাতের ঘটনা। রাত তখন 12টা কি 1টা হবে। হঠাৎ কারেন্ট চলে যাওয়ায় ঘুম আসছিল না। গরম লাগছে বলে আমি উঠে জানালাটা খুলে জানালার পাশে দাঁড়িয়ে রইলাম। আমি জানালার পাশে দাঁড়ানোর একটু পরে দেখলাম বাহির একটা গাছের নিচে দাঁড়িয়ে আছে শাড়ি পরা একটা মেয়ে। আরে রাতের বেলা ওখানে কোনো মেয়ে দাঁড়ানো, এইটা ভেবে ভালো করে খেয়াল করে বুঝলাম ওটা কোনো মেয়ে না, ওটা সেই পরী। পরীকে দেখে আমি ওর দিকে তাকিয়ে রইলাম। এমন সময় সেই পরী আমাকে ইশারা দিয়ে বাইরে যেতে বলল। পরীর ইশারায় প্রথমে কেমন লাগলেও পরে ঠিকই দরজা করে ওর কাছে গেলাম। আমি পরীর কাছে যাওয়ায় পরী বলল, আমার কাছে আসতে চাইছিলে না কেন? আমাকে দেখি কি ভয় লাগে? ওর কথায় আমি বললাম, না আসলে হঠাৎ করে দেখেছি তো। তখন পরী বলল, আমাকে কেমন লাগছে? ওর কথায় ওর দিকে তাকিয়ে বললাম, আজ তোমাকে অনেক সুন্দর লাগছে। আচ্ছা, তোমার কাছে আমার কিছু জানার আছে। ভেবেছিলাম দেখা হলে বলবো। তোমার নাম কি? আমি তো তোমার নাম জানি না। আমার কথায় পরী একটা মুচকে হাসি দিয়ে বলল, আমার নাম জারা। জারা? বা বেশ অন্যরকম নাম তো। পরী বলে কথা। আচ্ছা জারা, তুমি কবরস্থানের পাশে থাকো কেন? তোমার পরিবার নেই? আরে গ্রামের সবাই তোমাকে অভিশপ্ত পরী বলে কেন? তোমাকে দেখে তো আমার ভালো মনে হয়। আমার কথায় পরী বলল, নিষাদ, তুমি ভুল ভাবছ। আমি অভিশপ্ত পরী নই। আমি আলাদা, উনি আলাদা। তোমরা যার কথা জানো উনি অনেক বছর ধরে ওখানে থাকতো, কিন্তু গ্রামের মানুষ পুকুর ভরাট করে কবরস্থান করার কয়েক বছর পর সেই পুরী জায়গাটা ছেড়ে চলে যায়। উনি এখন অন্য কোথাও থাকে। উনি চলে যাবার পর আমিও আমার একটা ছোট ভাই এখানে থাকতে শুরু করি। পরিবার বলতে আমিও আমার ভাই, আমাদের মা বাবা নেই। পরি কথায় কিছুটা মন খারাপ করে ওকে জিজ্ঞেস করলাম, তোমার ছোট ভাই কেমন আছে? কোথায় ও? আমার কথায় পুরীর সুন্দর মুখটা একটু কালো হয়ে গেল। আরো মন খারাপ করে বলল, ও আমার কাছে নেই। তুমি বাদ দাও এসব, তোমার খবর বলো। পরীর এমন মন খারাপ দেখে কেন জানি নিজেরও খারাপ লাগতো। তখন ওকে বললাম, কেন বাদ দিও? তুমি বলো না, তোমার ভাই কোথায়? ও কি মারা গেছে? তখন পরী বলল, না, আমার ভাই মারা যায়নি। ও একজনের কাছে বন্দী আছে। বন্দী আছে? কার কাছে? কার কথা বলছো? কে সে? কে তোমার ভাইকে বন্দী করেছে? আমার কথায় পরী যা বলল সেটা শুনে আমার বিশ্বাস হয়নি। পরী আমাকে বলল, আমার ভাইকে বন্দী করেছে তোমাদের মসজিদের ইমাম। কি? ইমাম চাচা? না না, উনি উনি এই কাজটা করতে পারেন না। উনি অনেক ভালো মনের মানুষ। উনি আমাদের মসজিদের ইমাম। এছাড়াও উনি একটা মাদ্রাসা পরিচালনা করে। এটার বাইরে উনি মানুষের উপকার করতে টুকটাক কবিরাজিও করেন। আমার কথায় পরী বলল, তোমাকে একটা কথা বলি, মানুষের উপরের রূপটাই আসল রূপ নয়। তোমাদের কাছে উনি ভালো মানুষ হলেও ভিতরে ভিতরে উনি অনেক খারাপ। উনি কালো জাদু করেন। আমিও তোমাদের মতো ওনাকে ভালো মনে করেছিলাম। ওনাকে ভালো মনে করেই আমার ভাইকে পাড়াটা মোনার কাছে আরবি শিখতে। আমার ভাই মানুষ রূপে ওনার কাছে পড়াশোনা করত। এভাবে বেশ কিছুদিন পর একদিন আমার ভাই পড়তে গিয়ে আর ফেরত আসে না। ও ফেরত না আসায় আমি খোঁজ নিয়ে জানতে পারি আমার ভাইকে উনি বন্দি করছে। আমার ভাই বন্দি হওয়ায় আমি ওই ইমামকে অনেক অনুরোধ করি ওকে যেন ছেড়ে দেয়া হয়। এছাড়া আমার কেউ নেই। ও ছাড়া আমার তো কেউ নেই। কিন্তু আমার কথায় ওই ইমাম বলে, না, ওকে ছাড়বো না, ওকে দিয়ে আমার কাজ করাবো। উনি আর বলে আমি যেন এই বিষয়ে আর কিছু না বলি, নইলে ওর মতো আমাকেও বন্দি করে রাখবে। এ বলে পরী কান্না করতে থাকে। পরীর কান্নায় আমার অনেক খারাপ লাগে। তখন আমি ওকে জিজ্ঞেস করি, আচ্ছা, তোমার ভাইকে ওখান থেকে মুক্ত করার কোনো উপায় কি নেই? আর সত্যি বলতে আমার কেন জানি বিশ্বাস হচ্ছে না ওনার মতো একটা মানুষ এই সব কাজ করবে। আবার কোথায় পরী বলল, জানি বিশ্বাস করবে না, তাই তোমাকে বলতে চাইনি। তুমি যেহেতু বিশ্বাস করবে না, তোমাকে একটা কাজ করতে বলি, তুমি আমার মতো করে গিয়ে খোঁজ নাও, বিশ্বাস হবে। পরীর কথায় আমি বললাম, কি কাজ বলো? তখন পরী বলল, তুমি তো ইমামের বাড়ি চেনো, তাই না? কাল রাতে তুমি ওই ইমামের বাড়ির কাছে যাবে। সেখানে গিয়ে তুমি ইমামের বাড়ির গেটের সাথে যে ফুল গাছটা, সেই ফুল গাছটার নিচে মাটি করে দেখবা সেখানে তাবিজ রাখা আছে। শুধু ওখানে না, ওনার বাড়ির পিছনে একটা বড় আম গাছ আছে। সেই আম গাছের নিচে মাটি খুঁড়ে দেখবা ওখানে তাবিজ আছে। ওই তাবিজগুলো ভালো না, ওগুলো ওনার খারাপ শক্তি দেয়। তুমি কাল রাতে যদি ওখানে তাবিজ খুঁজে পাও তাহলে তো বিশ্বাস করবা উনি খারাপ, তাই না? ওর কথায় আমি মাথা নাড়িয়ে বললাম, হ্যাঁ, আমি সেটাই করব।
তোমার কথায় হলো কাল আমি পরীক্ষা করে দেখব তোমার কথা সত্যি কিনা। এই বলে পরীর কাছে বিদায় নিয়ে ঘরে চলে গেলাম। ঘরে গিয়ে শুয়ে শুয়ে ভাবলাম, পরি যে বলল তা কি সত্যি? আসলে কে সত্যি কে মিথ্যা এসব ভাবতে ভাবতে ঘুমিয়ে গেলাম। পরের দিন রাতের বেলা আমি কে সত্যি কে মিথ্যা এটা প্রমাণ করতে পরীর কথা মতো রওনা করলাম ওই ইমামের বাড়ির উদ্দেশ্যে। পরীর কথা মতো আমি রওনা করলাম ওই ইমামের বাড়ির উদ্দেশ্যে। ইমামের বাড়ির উদ্দেশ্যে যখন বেরোই রাত তখন 12টা। আমি হাঁটতে হাঁটতে পৌঁছে গেলাম ইমাম সাহেবের বাড়ির কাছে। ওখানে পৌঁছানোর পর পরীর কথা মতো ইমাম সাহেবের বাড়ির যে গেট সেই গেটের ফুল গাছটার কাছে গেলাম আর ফুল গাছের গোড়াটা খুঁজতে লাগলাম। খুঁজতে শুরু করলাম। অনেক ভয় করছিল, তখন শরীর কাঁপছিল। ভূতের ভয় না, কেউ দেখে ফেলার ভয়। আমাকে এই অবস্থায় এখানে কেউ দেখলে চোর ভাবতে পারে, নিজের মান সম্মানের ভয় ছিল। আমি খুব সাবধানে সেই ফুল গাছের গোড়ার মাটি সরিয়ে যা দেখলাম তাতে আমি বেশ অবাক। আসসালামু আলাইকুম গাইস, কেমন আছেন সবাই? আশা করি সকলে খুবই ভালো আছেন। তো পরবর্তী কেমন লাগবে সেটি অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর পরবর্তী পর্ব পেতে হলে অবশ্যই বেশি বেশি করে লাইক এবং কমেন্ট করতে হবে, কারণ আপনাদের প্রতিটি লাইক এবং কমেন্ট আমাকে পরবর্তী ভিডিও বানাতে উৎসাহিত করে। আর প্রিয় ভালোবাসার মানুষেরা, আপনারা চাইলেই কিন্তু গল্পটি শেয়ার করে আপনার কিছু প্রিয় মানুষকে শোনার সুযোগ করে দিতে পারেন। তো আজকের মতো এ পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ গাইস।